হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। তো আজকে আমরা মূলত আমাদের স্টেট বাজেট 2026 ওয়েস্ট বেঙ্গলের নতুন সরকার আসার পরে যেটা ঘোষিত হয়ে গেল, সেখানে মেয়েরা কি কি সুবিধা পাচ্ছে, মেয়েদের জন্য কি কি স্পেশালি এই বাজেটের মধ্যে সুযোগ সুবিধার কথা বলা হয়েছে, তাছাড়া পাশাপাশি যে সমস্ত আমাদের ভাতা চলছে সেগুলোতে কি কি সুবিধা রয়েছে, এছাড়াও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দেখতেই পাচ্ছ পরিকাঠামোতে কি কি আমাদের নতুন নতুন আপডেট আনা হয়েছে, বেতন স্ট্রাকচারে কি পরিবর্তন এসেছে, এছাড়া ট্রান্সপোর্টেশন বা যাতায়াতের মাধ্যমে কি কি পরিবর্তন এসেছে, এই সমস্ত বিগ আপডেটস নিয়ে আজকের এই পুরো সেশনে আমরা আলোচনা করব এবং জেনে নেব পরীক্ষায় থেকে কিভাবে কিরকম টাইপের প্রশ্ন এখান থেকে আসতে পারে। তো যারা মেয়েরা আছো তাদের জন্য কিন্তু এই বাজেট সোনায় সোহাগা বলতে পারো। অনেক কিছু নতুন নতুন ভালো ভালো নিউজ তোমাদের জন্য ওয়েট করে আছে। তো এই প্রত্যেকটা নিউজ আমাদের উইমেন ডেভেলপমেন্ট, উইমেন এম্পাওয়ারমেন্ট, আমাদের রাজ্যের প্রত্যেকটা গ্রাম থেকে শুরু করে শহরে প্রত্যেকটা জায়গায় যাতে মেয়েরা প্রতিষ্ঠিত হতে পারে, সেটার জন্যই কিন্তু এই বাজেট মূলত আমার মনে হয়েছে। কারণ এখানে প্রচুর সুবিধা আমরা দেখতে পেয়েছি যে রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে। তো 1,00,000 শূন্য পদের যে চাকরি, সেটাও কিন্তু অ্যানাউন্স করা হয়ে গেছে এবং তার মধ্যে আমরা খুব বেশি করে জানি যে পুলিশ এবং তার সাথে এসএসসি এই দুটো বিরাট বড় জায়গায় ভ্যাকেন্সি রয়েছে, যেখানে কিন্তু তোমাদের চাকরির সুযোগ অনেকটা বেড়ে গেছে। পুলিশের চাকরি রাজ্য সরকারের মধ্যে এবং তোমাদের যেটা স্কুল সার্ভিস কমিশন, সেখানেও কিন্তু বিরাট নিয়োগ হতে চলেছে। তো এই সমস্ত আপডেট নিয়ে আজকের বাজেট আমরা আলোচনা করব। ফার্স্টেই দেখে রাখো এই যে ছবি, যেখানে বাজেট পেশ করার একদম প্রাক মুহূর্তের একটা ছবি, যেখানে পুজো দিয়ে শুভেন্দু অধিকারী এবং আমাদের যিনি অর্থমন্ত্রী রয়েছেন তিনি দুজনে মিলে কিন্তু এই বাজেটটিকে পেশ করেছেন। আর পুরো বাজেটের ঘোষণা করেছেন আমাদের যিনি অর্থমন্ত্রী, তিনিই করেছেন। এবার আমি কয়েকটা জাস্ট আপডেট একটুখানি বলে দিই, হেডলাইন্স এর মধ্যে কি কি রয়েছে, কি উদ্দেশ্যে এই বাজেটটাকে পেশ করা হয়েছে। দেখো, এখানে 36,000 কোটি টাকা আমাদের জনকল্যাণমূলক কর্মসূচির জন্য কিন্তু নিয়োগ করা হয়েছে, যেখানে বাজেটে নারীদের কেন্দ্রবিন্দুতে আনা হয়েছে। এটাই আমি বলতে চাইছি, নারীরা কিন্তু এখানে একদম সেন্টার পয়েন্টে আছে। বাজেট পেশের সময় বিজেপি সরকারের করা প্রধান ঘোষণাগুলোর মধ্যে নারীরাই মূল কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। কারণ আমাদের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, যিনি পুরো বাজেটটাকে পেশ করেছেন, বলেছেন তিনি অন্নপূর্ণা যোজনা এবং একাধিক জনকল্যাণমূলক ব্যবস্থার জন্য টোটাল 36,000 কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করে দিয়েছেন। আমাদের কিন্তু এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, অবশ্যই এগুলো একটু দেখে রাখো। যারা সামনে গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা সামনে WBPSC মিসলেনিয়াস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, ICDS পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ এবং WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে আসতে চলেছে, এইটুকু আমি তোমাদেরকে বলে দিলাম। তো অবশ্যই যে কটা পয়েন্ট এখানে আমি বলেছি সেগুলো মন দিয়ে শুনবে এবং আমি এই পুরো পিডিএফটা বা পুরো এই ক্লাসটা আমি তোমাদেরকে কোথায় গেলে তোমরা পাবে সেটাও আমি একটু পরে জানিয়ে দেবো, ঠিক আছে? সোমবার বিধানসভায়, মানে তোমাদের 22 তারিখে বিধানসভায় 2026-27 সালের এই বাজেট পেশ করার সময় দাশগুপ্ত মশাই কি বলেছেন, যে এই কল্যাণ প্যাকেজটিকে, পুরো বাজেটটাকে একটা প্যাকেজ বলছেন এবং বলছেন যে এটা সমন্বিত উন্নয়ন এবং অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতি সরকারের একটি প্রমিস বা অঙ্গীকারের অংশ হিসেবে তিনি ব্যাখ্যা করেছেন। এছাড়া এই উদ্যোগের মূল আকর্ষণ জায়গা হলো অন্নপূর্ণা যোজনা, যেটার ফর্ম ফিল আপ এখন কিন্তু চলছে। তো তোমার বাড়িতে যদি কেউ অন্নপূর্ণা জন্য ফর্ম ফিল আপ করছো বা করেছো, তারা অবশ্যই আমাকে জানিও কমেন্ট সেকশনে। আর এই অন্নপূর্ণা যোজনার জন্য এটার এই বাজেটের একটা মূল কেন্দ্রবিন্দু কিন্তু রয়েছে। এর অধীনে
অধীনে যে সমস্ত যোগ্য মহিলারা রয়েছেন তারা প্রত্যেক মাসে 3,000 টাকা সরাসরি তারা কিন্তু পাবেন এবং নগদ অর্থ পাবেন। এই মাসের শুরুতে চালু হওয়া এই প্রকল্পটি আগে যেটা আমাদের লক্ষ্মীর ভান্ডার ছিল যখন টিএমসি সরকার ছিল সেই সময় সেটাকেই কিন্তু বদলে অন্নপূর্ণা যোজনা করা হয়েছে এবং আশা করা হচ্ছে যে এটি রাজ্য জুড়ে 1.3 কোটিরও বেশি সুবিধাভোগীকে তোমার এখানে উপকৃত করবে বা সুবিধাভোগী কিন্তু এর আওতাভুক্ত হবে। আর এই বাজেটে নারী শিশু উন্নয়ন সমাজ কল্যাণ বিভাগে প্রচুর পরিমাণে তোমার অর্থ নিয়োগ করা হয়েছে। প্রায় ধরে রাখো সর্বোচ্চ 52,308 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই যে ডিপার্টমেন্টটা রয়েছে এখানে। এবং বাজেটে নথি ও সরকারি বিবৃতি অনুসারে এই প্রকল্পের উদ্দেশ্য হলো নারীদের জন্য একটা স্থিতিশীল উৎস প্রদান করা এবং পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে তাদের ভূমিকাকে আরো শক্তিশালী করে তোলা। আমরা মূলত জানি যে আমাদের ভারতবর্ষের সমাজ বা পশ্চিমবঙ্গের সমাজ পিতৃতান্ত্রিক সমাজ ছিল, যদিও এতদিন 15 বছর ধরে আমাদের ক্ষমতায় একজন নারী ছিলেন মমতা ব্যানার্জি, কিন্তু তার চলে যাওয়ার পর অনেকেই হয়তো ভেবেছিলেন বা অনেক মহিলাদের মনেও একটা ছোট্ট আশঙ্কা ছিল যে মেয়েদের হয়তো ক্ষমতা কোথাও ক্ষুণ্ণ হবে বা সমাজে হয়তো মেয়েদের অবস্থান বা অবদান যেটা সেটা একটু ডাউন হয়ে যাবে। বাট এই রাজ্য সরকার সেই জায়গাটাকে আমাদের সিকিউর করে দিলেন এবং এর পরেও তোমরা দেখতে পাবে যে মেয়েদের চাকরির ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু সুবিধা আনা হয়েছে। পাশাপাশি এই যে অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত ভাতা বা স্কলারশিপ সেইখানেও কিন্তু মেয়েদের একটা অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমি একটু পরেই তোমাদের স্কলারশিপের ব্যাপারেও জানাবো, সেখানে কত টাকা মেয়েরা পাবে সেটাও আমি জানাবো। তো সমস্ত জায়গায় আমরা দেখছি মেয়েদেরকে কিন্তু এগিয়ে দেওয়ার বা এগিয়ে রাখার একটা সুপরিকল্পনা এখানে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি বলে দিই, বাজেটে মানুষকে অগ্রাধিকার দেওয়ার কথাই কিন্তু ঘোষণা করেছেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তিনি সাংস্কৃতিক পুনরুজ্জীবনের কথা বলেছেন, কর্মসংস্থান প্রচুর পরিমাণে যে তৈরি হয়েছে তার কথা বলেছেন। তাছাড়া শিল্প এবং কৃষিকেও এখানে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তো সর্বোপরি সমস্ত যে জায়গা এগ্রিকালচার থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আমাদের ডেভেলপমেন্টের যে কটা পিলার আছে প্রত্যেকটা পিলারকেই কিন্তু উন্নত করা হবে, এইটুকু প্রমিস আমাদের রাজ্য সরকার করে দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার কলকাতা স্টক এক্সচেঞ্জকেও পুনরুজ্জীবিত করার প্রস্তাব দিয়েছে। অর্থাৎ এই স্টক মার্কেট বা এটাও যে একটা বিরাট বড় ভূমিকা রাখে আমাদের জিডিপির ক্ষেত্রে সেটা তোমরা নিশ্চয়ই জানো অনেকেই কম বেশি। তো আমাদের অর্থনীতিতে এই যে স্টক মার্কেটের ভূমিকা সেটাকেও তো স্ট্রং বানাতে হবে। তো সেক্ষেত্রে কলকাতা স্টক এক্সচেঞ্জকেও কিন্তু রিভাইভ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। কলকাতায় আর্থিক রাজনীতির মর্যাদা ফিরিয়ে আনার জন্য কলকাতা স্টক এক্সচেঞ্জকে পুনরুজ্জীবিত করা হবে। সরকার জানিয়েছে কলকাতা স্টক এক্সচেঞ্জ যদি পুনরুজ্জীবিত হয় তাহলে বহুবিধ সুবিধা পাওয়া যাবে, যা এতদিন ধরে হয়তো আমরা অনেক জায়গাতে অনেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছিলাম যে আমাদের যে পশ্চিমবঙ্গের যে অর্থনীতি মান সেটা প্রচন্ড পরিমাণে ডিক্লাইন করেছিল। সেই জায়গায় আমরা কিন্তু একটা ভালো মতো জায়গা তৈরি করতে পারবো পূর্ব ভারতের জন্য। এটা আমাদের কাছে একটা বিরাট বড় বলতে পারো পুঁজির সহজলভ্য তালিকাভুক্তি এবং লেনদেনের খরচও এখানে কমবে, নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে, এটা কিন্তু প্রতিশ্রুতি দিয়ে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার আমরা জেনে নিই যে আমাদের টোটাল কি কি কথা একদম প্রাক মুহূর্তে যেগুলো আমাদের জেনে নিতে হবে বাজেটের শুরুতেই, যে পয়েন্টগুলো থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। প্রথম হচ্ছে 5,000 কোটি টাকা বরাদ্দের মাধ্যমে শিল্প খাতে ইন্ডাস্ট্রি যদি গ্রোথ না করে তাহলে কিছুই হবে না। তো আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে অভাব যেটা ছিল সেটা হলো শিল্প। সেই ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রায় দেখতে পাচ্ছ 5,000 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে, ঠিক আছে। তো এইটা ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে 5,000 কোটি টাকা বরাদ্দের মাধ্যমে যে প্রচুর পরিমাণে কর্মসংস্থানও তৈরি হবে। যদি শিল্প তৈরি হয় তাহলে সেখানে ভ্যাকেন্ট পদও তৈরি হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু কর্মসংস্থান তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। এছাড়া যদি প্রশ্ন করে যে 2026 সালে যে নতুন রাজ্য সরকার দ্বারা পেশ করা বাজেট, সেই রাজ্য বাজেটে টোটাল কত টাকা বরাদ্দ করা হয়েছে, তাহলে জেনে রাখো মোট
4,38,000 কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে বলে জানা গেছে। ঠিক আছে, তো এই অ্যামাউন্টটা একটু মুখস্থ রেখো, 4,38,000 কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। ঠিক আছে, এবার আমরা জেনে নিই মহিলাদের জন্য কি কি অগ্রাধিকার দেওয়া হয়েছে, মহিলাদের জন্য কি কি সুবিধা দেওয়া হয়েছে, একদম পরপর পরপর আমরা জানবো। তারপর আমরা ভাতা সম্পর্কে জানবো এবং তারপরে ইন্ডাস্ট্রি, পরিবহন, ট্রান্সপোর্টেশন এগুলো সম্পর্কে জেনে নেব। চলো ফার্স্টেই বলে দিই যে 1 লক্ষ সরকারি চাকরির প্রমিস করা হয়ে গেছে মহিলাদের জন্য, সেখানে 33% আসন সংরক্ষিত থাকবে। মানে এই 1 লক্ষ সরকারি চাকরির মধ্যে 33% মহিলাদের সংরক্ষণ থাকবে, এটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে রাজ্য সরকার, যেখানে স্বপন দাশগুপ্ত পুরো এই জিনিসটাকে ব্যাখ্যা করে বলে দিয়েছেন এবং তিনি মহিলাদের এই সংরক্ষণের কথা তো ঘোষণা করেইছেন, পাশাপাশি তিনি বলেছেন লক্ষ্য হলো আমাদের বিকশিত ভারত বিকশিত বাংলা, অর্থাৎ আমাদের ভারতকে যদি বিকশিত করতে হয় তাহলে ভারতের একদম বলতে পারো হৃৎপিণ্ড হয়ে বসে আছে কিন্তু বাংলা, তো বাংলাকেও বিকশিত করতে হবে, সেটা শিল্পের দিক থেকে হোক, নারী ক্ষমতায়নের দিক থেকে হোক, শিশু কল্যাণের দিক থেকে হোক, যে কোনো দিক থেকে, আমাদের কৃষি কাজের দিক থেকে হোক, সমস্ত দিক থেকে বাংলাকে কিন্তু বিকশিত করতে হবে, তবেই গিয়ে বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব হবে। এটা কিন্তু আমাদের বলে দিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আজকে বিধানসভায় বাজেট পেশের সময়। আর 2026-এ 3টে কোন সর্বোচ্চ ডিপার্টমেন্ট রয়েছে যেখানে সর্বোচ্চ টাকা অ্যালট করা হয়েছে বা সর্বোচ্চ বিনিয়োগ করা হয়েছে, যে 3টে ডিপার্টমেন্ট খুব ভালো করে মনে রাখো, পরীক্ষায় এখান থেকেও প্রশ্ন আসতে পারে এবং এটাও কিন্তু আমাদের নারী কেন্দ্রিক 3টে আমাদের ভাগ রাখা হয়েছে বা ডিপার্টমেন্ট রাখা হয়েছে। ফার্স্টেরটা হলো নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগ। তো এই যে উইমেন ডেভেলপমেন্ট অ্যান্ড উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট যে ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে টোটাল দেখে রাখো 52,308.50 কোটি টাকার বরাদ্দ নেওয়া হয়েছে। সব থেকে শীর্ষে রয়েছে বা সব থেকে বেশি পরিমাণ টাকা নারী এবং শিশু উন্নয়ন ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু দেওয়া হয়েছে। এরপরেই রয়েছে পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন বিভাগ, অর্থাৎ আমাদের পঞ্চায়েত এলাকা এবং রুরাল ডেভেলপমেন্টের এলাকা। তো এখান থেকেও আমরা স্পষ্ট বুঝতে পারছি যে একটা ভ্যাকেন্সি কিন্তু তৈরি হতে চলেছে, যেই ভ্যাকেন্সিতে আমাদের নিয়োগ হবে, যেটা গ্রাম পঞ্চায়েতের এক্সামের মধ্যে দিয়েই কিন্তু হবে। তো আমরা এই যে ছোট ছোট ক্লুগুলো পাচ্ছি সেগুলোতেই আমরা আশাবাদী এবং আমরা অবশ্যই বুঝতে পারছি যে যদি এখানে উন্নয়ন করতে হয় তাহলে তো লোক লাগবে, উন্নয়ন তো আর এমনি এমনি হবে না, উন্নয়ন করতে গেলে সেখানে আমাদের লোক বল লাগবে আর তার জন্যই কিন্তু নিয়োগ করতে হবে। আর একদম স্বচ্ছ পদ্ধতিতে যাতে নিয়োগ হয় তার জন্য রাজ্য সরকার আগেই ঘোষণা করে দিয়েছিল যে ইন্টারভিউয়ের নাম্বার কমিয়ে সেখানে কি বাড়াতে হচ্ছে, সেখানে রিটেন এক্সামের নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই জায়গাগুলো আমরা একটু খেয়াল রাখবো এবং এখানে টোটাল 51,836.55 কোটি টাকা এই রুরাল ডেভেলপমেন্টের জন্য এই ডিপার্টমেন্টে নিয়োগ করা হয়েছে। তারপরে যেটা সব থেকে বড় নিয়োগ করা হয়েছে সেটা হলো স্কুল শিক্ষা বিভাগের ক্ষেত্রে, অর্থাৎ যেই বিভাগটা এতদিন ধরে ধুঁকছিল, যেই বিভাগে এতদিন ধরে কোনো নিয়োগ হয়নি, যেই বিভাগে এতদিন ধরে দুর্নীতি চলছিল এবং যেখানে এতগুলো মানুষের চাকরি চলে গিয়েছিল, সেই স্কুল শিক্ষা বিভাগ, সেখানে কিন্তু তোমার টোটাল 44,948.21 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে এবং থার্ড পজিশনে রয়ে গেছে এই বিভাগটা। তাহলে টোটাল যে 3টে বিভাগের কথা আমি বললাম, প্রত্যেকটা বিভাগ খুব ভালো করে জেনে রাখো এবং সেখানে কত টাকা অ্যাপ্রক্স নিয়োগ করা হয়েছে সেই অ্যামাউন্টটাও একটুখানি মনে রেখো। নেক্সট চলে আসো সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত যে সমস্ত কলেজ রয়েছে, সেখানেও ছাত্রছাত্রীদের জন্য কিছু স্পেশাল স্কলারশিপ বা ফেলোশিপের ঘোষণা করা হয়েছে, যেখানে দেখো ছাত্রছাত্রীদের জন্য 30,000 টাকা আর্থিক সহায়তা করা হবে, এটা বলা হয়েছে। সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের ছাত্রছাত্রীদের জন্য 30,000 টাকা এবং খুব ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত যে সমস্ত কলেজে অবিবাহিত ছাত্রীরা রয়েছে, যারা আনম্যারিড যে ফিমেল স্টুডেন্টরা রয়েছে, তাদের জন্য এককালীন ওয়ান টাইম 50,000 রুপিস আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে। ভেরি বিগ আপডেট ফর গার্লস। যারা অবিবাহিত মেয়েরা রয়েছে, নিজের পায়ে দাঁড়াতে চাইছো, নিজের বাবা মার পাশে দাঁড়াতে চাইছো এবং
অবশ্যই এই বছরের মধ্যে একটা সরকারি চাকরি পেতে চাইছো, তাদের জন্য কিন্তু এই জিনিসটা অত্যধিক গুরুত্বপূর্ণ একটা আপডেট। গ্র্যাজুয়েশন পাশের পরে তোমরা গ্রাম পঞ্চায়েতের এক্সামে বসতে পারবে, গ্র্যাজুয়েশন পাশের পরে তোমরা ডাব্লিউবিসিএস এ বসতে পারবে, তোমরা মিসলেনিয়াস এক্সামে বসতে পারবে, আইসিডিএস সুপারভাইজারে বসতে পারবে। তো গ্র্যাজুয়েশন পাস যাতে মেয়েরা করতে পারে, সেটা রুরাল এরিয়া হোক, শহুরে এলাকা হোক, যে কোনো এলাকা হোক, সেখানে অবিবাহিত ছাত্রদের জন্য যাতে তারা পড়াশোনা চালিয়ে যেতে পারে 50,000 টাকা তাদেরকে দেওয়া হচ্ছে। অ্যান্ড এটা এনাফ, এটা এনাফ। যে কোনো সরকারি কলেজে স্কুলে এই টাকায় পড়াশোনা মেয়েদের অবভিয়াসলি হয়ে যায়। তো এটা তোমরা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারো, মেয়েদের জন্য এটা একটা সিকিউর জায়গা তৈরি করে দেওয়া হয়েছে। নারী শিক্ষার্থীদের এই ভাতার লক্ষ্য হলো নারীদের উচ্চ শিক্ষায় যাতে উৎসাহিত করে তোলা যায়। কারণ অনেক নারীরাই যেটা হয় যে গ্র্যাজুয়েশন পাশ করার আগেই হয়তো গ্রামের দিকে এটা দেখা যায় যে বিয়ের কথা, বিয়ের প্রস্তাব চলে আসে। আমারই এরকম প্রচুর বন্ধু বান্ধব মানে বান্ধবী ছিল যারা পুরুলিয়া বা বাঁকুড়া বা বীরভূমের সাইডে থাকতো। যেই মুহূর্তে এইচএস পাশ হলো তাদেরকে বলা হলো যে তোমরা এবার বিয়ের কথা ভাবো। কিন্তু অ্যাকচুয়ালি সেটা যাতে না হয়, প্রত্যেকটা মেয়ে যাতে সুশিক্ষিত হতে পারে, উচ্চ শিক্ষিত হতে পারে, তো তার জন্যই কিন্তু এই টাকাটা অ্যালট করা হচ্ছে। এবং অবশ্যই অবশ্যই আমি আবারও বলছি, যে যে শূন্য পদগুলোর কথা আমি বললাম, যে যে পরীক্ষাগুলো তোমরা মেয়েরা গ্র্যাজুয়েশন পাশের পরে দিতে পারবে, সেই পরীক্ষাগুলো এবার টার্গেট করো। কারণ এই পরীক্ষায় এই বছর নিয়োগ অবশ্যম্ভাবী হবেই হবে, এইটুকু আমরা স্পষ্ট বুঝতে পারছি। এছাড়া আইসিডিএস, উঠে চড়ে বসো। আইসিডিএস পরীক্ষায় যারা বসছো বা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য বলি, নাগরিক স্বেচ্ছাসেবক এবং আশা কর্মীদের জন্য সুখবর এসে গেছে। অগাস্ট মাস থেকে, এই বছরের অগাস্ট মাস থেকে পৌর স্বেচ্ছাসেবক যারা রয়েছেন, তার সাথে গ্রিন পুলিশ যারা রয়েছেন, হোম গার্ড যারা রয়েছেন, তাদের স্যালারি বা তাদের পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধি করা হচ্ছে, ইনক্রিমেন্ট করা হয়েছে। পাশাপাশি যারা আশা কর্মী রয়েছেন এবং যারা প্যারা শিক্ষক রয়েছেন, তাদেরও পারিশ্রমিক কিন্তু 5,000 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। তো স্যালারি বেড়ে গেছে। স্যালারি বেড়ে যাওয়া মানেই একটা অন্তত কোথাও মর্যাদাও বৃদ্ধি পাওয়া। তাই আইসিডিএস পরীক্ষার জন্য যারা যারা চাইছিলে প্রস্তুতি নিতে, তারা এখন থেকে শুরু করে দাও প্রস্তুতি। যারা যারা স্কুল সার্ভিস কমিশনের জন্য বলছিলে, প্যারা স্কুল টিচার হওয়ার জন্য যারা যারা উদ্যোগী বা যারা যারা উৎসাহী, তারা এখন থেকেই প্রস্তুতি শুরু করে দাও। পাশাপাশি বাকি যারা স্বেচ্ছাসেবক বা গ্রিন পুলিশ বা হোমগার্ড রয়েছে, তাদের জন্য কিন্তু এটা একটা সুখবর হয়ে গেল। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি, আরো কিছু আমাদের সোশ্যাল ডেভেলপমেন্ট নেওয়া হয়েছে, ঝটপট সেগুলো একবার জেনে নিই। যেরকম দেখো, সমস্ত সরকারি জনকল্যাণমূলক যে প্রকল্পগুলো আগের থেকে চালু ছিল, সেগুলো সবগুলোই অব্যাহত থাকবে, কোনো কিছুকেই বন্ধ করা হচ্ছে না। অন্নপূর্ণা যোজনার প্রকল্পের জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদেরকে এটা কিন্তু একদম জেনে রাখতে হবে। শুধুমাত্র মহিলাদের জন্য, জেনে রাখো, শুধুমাত্র মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করা হয়েছিল, তাই তো? সেখানে 550 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, ওকে, যাতে মহিলারা বিনামূল্যে বাস, সরকারি বাস পরিষেবা পেতে পারে। যারা হয়তো গ্রাম থেকে আছো, শহরে এসে পড়াশোনা করতে চাইছো, তারাও বিনামূল্যে বাসে করে গ্রাম থেকে শহরে এসে পড়াশোনা করতে পারবে। বিনামূল্যে বাসে করে শহরে এসে তোমরা উপার্জনও করতে পারবে। তো তোমাদের জন্য সরকারি বাস ফ্রি করে দেওয়া হয়েছে মেয়েদের জন্য। বাংলায় আরো 25 লক্ষ মানুষকে এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, ঘরবাড়ি তৈরি করে দেওয়া, তো এই আবাস যোজনার প্রকল্পভুক্ত করা হয়েছে। এছাড়া আরেকটা বড় উদ্যোগ যেটা হলো 2005 সালে যেটা এসেছিল, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট, 2005 সালে এটাকে নিয়ে আসা হয়েছিল এই আইনটা, যেখানে গ্রামীণ এলাকাতে শ্রমিক মানুষদের স্কিল ডেভেলপমেন্টের জন্য বা শ্রমিকদেরকে যাতে মানে আয়ে বা তাদের যাতে এমপ্লয়েড করে তোলা যায়, হ্যাঁ, যাতে তারা চাকরি পেতে পারে, এমপ্লয়েড করে তোলা যায়, তাই জন্য তাদেরকে টোটাল 100 দিনের কাজ করানো হতো এবং এই 100 দিনের জন্য তাদেরকে নিয়োগ করে তাদেরকে ওয়েজেস দেওয়া হতো। বাট এখন সেটা আরো 25 দিন বাড়িয়ে 100 থেকে 125 দিন করে তোলা হয়েছে। তার সাথে পরিযায়ী শ্রমিকদের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করা হচ্ছে। যারা পরিযায়ী শ্রমিক, যারা অন্যান্য জেলা থেকে অন্যান্য জায়গায় গিয়ে তোমার রোজগার করছো, ঠিক আছে। বেকার ভাতা ঘোষণা
এটাও জেনে রাখো। 21 থেকে 45 বছর বয়সী যারা রয়েছে এবং যারা আনএমপ্লয়েড তাদের জন্য, যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার জন্য অক্টোবর থেকে এটা স্টার্ট করা হবে। ভরসা কর্মসূচি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভরসা কর্মসূচি শুরু করা হচ্ছে, যেটা বেকারদের জন্য, 21 থেকে 45 বছর বয়সীদের জন্য। ওকে, এবং প্রত্যেক দেখো প্রকল্পে স্নাতক বেকার যারা রয়েছে, মানে যারা গ্র্যাজুয়েশন পাশ করে গেছে, গ্র্যাজুয়েট যারা হয়ে গেছে, তাদের জন্য মাসে 3,000 টাকা করে দেওয়া হবে এবং অন্যদের মাসে 2,000 টাকা করে দেওয়া হবে। আর যে পরিবারে আয় 1 লক্ষ টাকার কম এবং অন্য কোনো সামাজিক প্রকল্পেরও সুবিধা তারা পাচ্ছে না, তাদের জন্য এটা কিন্তু প্রযোজ্য হবে। অর্থাৎ যারা অন্নপূর্ণা যোজনা পাচ্ছে না বা অন্যান্য কোনো আয়ুষ্মান ভারত পাচ্ছে না বা অন্য কোনো প্রকল্প যারা সুবিধা পাচ্ছে না, তারাও কিন্তু এই বেকার ভাতার যে ঘোষণা করা হয়েছে, যেটা ভরসা কর্মসূচি চালু করা হচ্ছে অক্টোবর থেকে, সেটার আওতাভুক্ত হবে। তো এটা একটা গুড নিউজ প্রত্যেকটি 21 থেকে 45 বছর বয়সী আনএমপ্লয়েড যারা রয়েছে তাদের জন্য। আর এছাড়া আমাদের যেটা বলতে পারো ডিয়ারনেস অ্যালাওয়েন্স, সেটাও কিন্তু 38% মানে তোমার করে দেওয়া হয়েছে। আগে যেটা ছিল যে 18%-এর উপরে আরো 20% মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে, তো টোটাল 38% সেটা করে দেওয়া হয়েছে। ভেবো না 38% বাড়ানো হয়েছে, টোটাল 38% করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা চলে আসি আমাদের কালচারাল দিক থেকে একটা বিরাট বড় আপডেট। কালচারাল দিক থেকে একটা বিরাট বড় আপডেট, বাঙালির গর্ব, বাংলার গর্ব, টোটা ভারতের গর্ব, টোটাল এশিয়ার গর্ব, যিনি প্রথম এশিয়ান ভারতীয় হিসেবে আমাদের নোবেল পুরস্কার পেয়েছিলেন, সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানিয়ে, তার অবদানকে স্মরণ করে রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্য সংরক্ষণের জন্য একটি টেগোর কালচারাল সেন্টার তৈরি করা হচ্ছে। ঠিক আছে, তো সেইটার জন্যই কিন্তু এটা একটা বিশাল বড় বিশেষ পদক্ষেপ কালচারাল দিক থেকে আমরা বলতে পারি রাজ্য সরকারের। এছাড়া স্কুল, কলেজ এবং ধর্মীয় যে সমস্ত স্থান রয়েছে, সেই সমস্ত স্থানের থেকে 1 কিলোমিটারের মধ্যে যে সমস্ত লিকার শপ রয়েছে, সেখানে আর লাইসেন্স দেওয়া হবে না জানিয়ে দেওয়া হয়েছে। তো লিকার শপ ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, কোন শহরটি এর মধ্যে ব্যতিক্রম? দেখো, রাজধানী শহরে এই দূরত্ব হবে 500 মিটার। রাজধানী শহর মানে এটা কলকাতার কথা বলা হয়েছে। অন্যান্য শহরে যে দূরত্বটা 1 কিলোমিটারের আন্ডারে রাখা হয়েছে, যে 1 কিলোমিটারের মধ্যে কোনো লিকার শপ থাকবে না, কলকাতা শহরে সেটা কমিয়ে 500 মিটার করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এখান থেকেও কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে, ইম্পর্টেন্ট জেনে রাখো। এছাড়া দোকান এবং রেস্তোরাঁ সর্বক্ষণ খোলা থাকবে, 24 আওয়ার্স, যখন ইচ্ছা তুমি দোকানে বা রেস্তোরাঁতে তুমি কিন্তু অ্যাভেল করতে পারো, সেখানে সারা রাতই তোমার জন্য খোলা থাকবে। নতুন সরকার জানিয়ে দিয়েছে যে এগুলো 24 ঘন্টায় খোলা রাখার অনুমতি দেওয়া হবে। এই সংক্রান্ত আইন বিধানগুলো এখনো তৈরি হয়নি, বাট মূল্যায়ন করা হবে। ওকে, এছাড়া আর কি ইনফ্রাস্ট্রাকচার সংক্রান্ত আমাদের চেঞ্জেস এসছে একটুখানি দেখে নাও। ইনফ্রাস্ট্রাকচার সংক্রান্ত বা পরিকাঠামোগত সম্পর্কিত, কলকাতার কাছেই একটা নতুন বিমানবন্দর তৈরি করা হবে। কলকাতার কাছে বিমানবন্দর তৈরি করার একটাই কারণ, সেটা হলো কলকাতাতে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল বিমানবন্দর আছে, কিন্তু সেখানে এত বেশি লোড হয়ে যায়, এত বেশি ভিড় হয়ে যায়, কারণ ওই একটাই বড় এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তাই জন্য যাত্রী ভিড়ের কারণে আঞ্চলিক অর্থনীতিকে গতিশীল করতে কলকাতার কাছেই একটা দ্বিতীয় বিমানবন্দর তৈরি করার কথা বলা হয়েছে, যেখানে দেখো সরকার কলকাতার কাছে একটি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনের জন্য কল্যাণীর কাছে এটা হবে। তো 1000 থেকে 1500 একর জমি ওখানে কিন্তু চিহ্নিত করা হচ্ছে। এছাড়া পূর্ব মেদিনীপুরের কাছে একটা গভীর সমুদ্র বন্দর তৈরি করা হচ্ছে। সকল বিধানসভা কেন্দ্রে মিনি ইনডোর স্টেডিয়াম তৈরি করা হবে, যেরকম আমাদের কলকাতায় একটা রয়েছে নেতাজি ইনডোর স্টেডিয়াম, তারপরে টিএমসি সরকারের আমলে তৈরি হয়েছিল ধনধান্য স্টেডিয়াম, সেরকমই প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে একটা করে মিনি ইনডোর স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। উত্তরবঙ্গে প্রস্তাবিত হয়েছে আইআইটি তৈরি করার এবং আইআইএম তৈরি করার, যাতে শিক্ষার দিক থেকে, রিসার্চের দিক থেকে আমরা ছেলেমেয়েরা আরো যুব সমাজ যাতে এগিয়ে আসে। এছাড়া দুর্গাপুর, আসানসোল এবং শিলিগুড়িতে মেট্রো পরিষেবা বাড়ানো হচ্ছে, এটা জেনে রাখো। মেট্রো পরিষেবা সংক্রান্ত একটা সমীক্ষা চালানো হচ্ছে। দুর্গাপুরে একটা সেমিকন্ডাক্টর ইউনিট তৈরি করা হচ্ছে। তো দুর্গাপুর এমনি আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এবং সেখানে কিন্তু আরো ইন্ডাস্ট্রি তৈরি হবে, সেমিকন্ডাক্টর ইউনিট তৈরি হবে, আর তার মানেই আমাদের কর্মসংস্থান বাড়বে। ঠিক আছে, কর্মসংস্থান ইনক্রিজ হবে।
তো এগুলো আমরা সমস্ত কিছু জানলাম। আর কি আমরা জানবো, এটা তো হয়েই গেল, এটা আমরা জেনে নিয়েছি। আচ্ছা চলো এবার তোমাদেরকে বলে দিই যে তোমরা এই ক্লাস পিডিএফটা কোথা থেকে পেতে পারো। যেখান থেকে পাবে সেটার নাম্বার আমি লিখে দিয়েছি 9804735443। এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে তোমরা যদি গ্রাম পঞ্চায়েতের জন্য পড়াশোনা করো তাহলে গ্রাম পঞ্চায়েতের গ্রুপে জয়েন করবে, তুমি যদি আইসিডিএস নিয়ে পড়াশোনা করো তাহলে আইসিডিএস গ্রুপে জয়েন করবে, ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের একটা গ্রুপ আছে আমার, আমি সেখানে মিসলেনিয়াসের জন্য সমস্ত নোটসপত্র দিয়ে থাকি, এই গ্রুপে জয়েন করবে। তিনটে সেপারেট গ্রুপ তোমরা পেয়ে যাবে। তোমরা যে যে পরীক্ষার জন্য টার্গেট করছো, রাজ্য সরকারের এই তিনটে বিরাট নিয়োগ আসতে চলেছে, তো এই তিনটে গ্রুপের যে কোনো জায়গায় তোমরা কিন্তু জয়েন করে যেতে পারো। এবং অবশ্যই আইসিডিএস সুপারভাইজার মেয়েদের জন্য যখন এত সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, মেয়েরা কিন্তু পিছিয়ে থেকো না। তোমাদের পড়াশোনা, তোমাদের সম্মান, তোমাদের নিজের পায়ে দাঁড়ানো, এই সমস্ত কিছু তোমাদের নিজের ডিসিশন। সরকার এগিয়ে এসেছে, তোমরাও এগিয়ে আসো আরেক ধাপ, তবে গিয়ে আমাদের রাজ্য এগোবে, পুরো ভারত এগোবে। তো প্রত্যেক মেয়েদেরকে বলবো অবশ্যই আইসিডিএস এর পরীক্ষাটা দিও। 22 তারিখ থেকে আমাদের প্রিপারেশন স্টার্ট হয়েছে, তো অবশ্যই যারা এখনো ভর্তি হওনি এই কোর্সে অবশ্যই জয়েন করে যাও। ভর্তি কিভাবে হবে সেটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যুক্ত থাকলেই আমি জানিয়ে দেব। আর অবশ্যই ডিসকাউন্ট কোড হলো Y1012, দেখো এখানে লিখেও দেওয়া আছে। এই কোডটা অ্যাপ্লাই করে ব্যাচে এনরোল করবে, তবে কিন্তু ডিসকাউন্ট হয়ে যাবে। আর যারা মিশন পঞ্চায়েত ব্যাচে জয়েন করতে চাইছো, গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পোস্টগুলোতে তোমরা যুক্ত হতে চাইছো, তাহলে তারা অবশ্যই 13ই জুন থেকে আমাদের যে ব্যাচ স্টার্ট হয়েছে সেখানে জয়েন করে যেতে পারো। লাইভ ক্লাস পাবে, প্রত্যেকটা সাবজেক্টের ডিটেল ক্লাস নিখুঁতভাবে পড়ানো হবে, যাতে প্রত্যেকে যতজন আমাদের কাছে পড়ো ততজন যেন ভ্যাকেন্সি যা যা রয়েছে প্রত্যেকটা যেন জেলাতে আমাদের স্টুডেন্ট থাকে, এটাই আমরা টার্গেট করেছি। তো সবাইকে বলবো এগিয়ে আসো, পড়াশোনা করো, চাকরি দাও, মানে চাকরির পরীক্ষা দাও, চাকরি পাও, এবং তাতে আমাদের রাজ্যেরই উন্নতি, তোমাদের তো উন্নতি অবশ্যই। চলো এরকম সেশন যদি আরো পেতে হয় অবশ্যই কমেন্ট করে লিখে জানিও যে আর কি কি বিষয়ের ওপরে তোমরা ক্লাস পেতে চাইছো, আমি অবশ্যই নিয়ে আসবো। আর যেগুলো বললাম ইম্পর্টেন্ট সেগুলো তো অবশ্যই খাতায় নোট ডাউন করে রেখো। এবং চলো দেখা হচ্ছে তোমাদের সাথে রেগুলার ক্লাসে, দুপুর 3টের সময় ইউটিউবে আমার ক্লাস থাকে আইসিডিএস গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত, সেখানে অবশ্যই জয়েন করেছো। টাটা।